স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে সরকার মামলা করেনি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, একজন ব্যক্তি মামলাটি করেছেন, পুলিশ সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। পুলিশ এটা সঠিক তদন্ত করবে। যারা হয়রানিমূলক মামলা করছে তাদের খুঁজে বের করতে সাংবাদিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই আহ্বান জানান। অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরো কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। আওয়ামী লীগের দোসররা এখন জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছে, এমন দাবি করা হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়। নেতারা জানান, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি, জনবান্ধব সরকার গঠনই তাদের লক্ষ্য। বলেন, নেতাকর্মীদের নামে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জানানো হয়, দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 4টি কর্মসূচি পালন করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণরা কি চাচ্ছে তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই এই কর্মসূচি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালাতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ঝুঁকি আছে, রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে যাওয়ার শঙ্কাও। এমনটি মনে করছেন অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের করিডোর চালু হলে বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী একে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতে পারে। এবছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের সময়ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এ বিষয়ে ব্যবস্থা নেবার আহ্বান জানায়। রবিবার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা, যদিও শর্তগুলো কি তা জানাননি তিনি। আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। অভিবাসন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে মূল ঝুঁকি নিরাপত্তার। যদিও মানবিক করিডোর দেয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য, কিন্তু সেই করিডোর দিয়ে কি শুধুই মানবিক সহায়তা যাবে? এ ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী সেটাকে নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে। আমরা আসলে শুধু মানবিক কারণেই হয়তো দিচ্ছি, কিন্তু কোন কৌশলটা আমরা রাখবো যে যেখানে মানবিক বিপর্যয় এড়াতে খাদ্যের পাশাপাশি আমি যদি জানতে চাই যে শুধু মালপত্র যাবে নাকি কেউ এখান থেকে অস্ত্র নিবে কিনা। আমার প্রশ্ন, মিয়ানমারের চারপাশে যে সীমান্তগুলো রয়েছে একমাত্র বাংলাদেশই তাকে সারা জীবন একটা নিশ্চিত সীমান্ত দিয়েছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? বিনিময়ে আমাদের 14-15 লাখ রোহিঙ্গা আছে, আমাদের একদিকে আমাদের মালামাল যায়, আমরা দেখেছি আমাদের ইয়াবা আসে। এই প্যাসেজ ব্যবহার করে আসলে
দুর্ভিক্ষ কবলিত মানুষকে কতটুকু সুরক্ষা দেওয়া যাবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে মায়ানমারের কারা এই প্যাসেজের বেনিফিশিয়ারি হবেন এবং সেই ক্ষেত্রে দ্বন্দ্বের তৈরি হবে কিনা সেগুলো নিশ্চিতভাবে বাংলাদেশ সরকার আলোচনা করছেন। এরই মধ্যে প্রত্যাবাসন দূরের কথা আরও 1,13,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। এ নিয়েও কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বাংলাদেশ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত আদালত। মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন। এদিন মামলাটিতে নাসির হোসাইন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। তারা আদালতে হাজিরও হন। এর মধ্যে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হয়। কুমিল্লায় বজ্রপাতে 2 স্কুল ছাত্রসহ 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী ও সুনামগঞ্জে বজ্রপাতে নারীসহ মারা গেছেন 6 জন। সকালে ঘুড়ি ওড়ানোর সময় কুমিল্লার বারুরায় বজ্রপাতে ফাহাদ হোসেন ও সাইমন হোসেন নামে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহতরা বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। অন্যদিকে মুরাদনগরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন 2 জন। এদিকে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে কিশোরগঞ্জে অষ্টগ্রামের কলমা ইউনিয়নে ইন্দ্রজিৎ দাস ও খয়েরপুর ইউনিয়নে স্বাধীন মিয়ার মৃত্যু হয়। অন্যদিকে মিঠামইন উপজেলায় খলায় ধানের কাজ করার সময় ফুলেসা বেগম নামে এক নারী বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে নেত্রকোনার কলমাকান্দায় দিদারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার মদন উপজেলায় বজ্রপাতে আরাফাত নামের 9 বছরের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি ও সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্য লিটল জিম এর প্রথম শাখা উদ্বোধন হয়েছে। রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারের লেভেল 5-এ এই ব্র্যান্ডের উদ্বোধন হয়। এখানে 4 মাস থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিক্স, নাচ ও ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম চলবে। শিশুদের জন্য বিশেষ প্রোগ্রামের মাধ্যমে তাদের শক্তি, স্কিল ও সমন্বয় ক্ষমতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তুলবে এই প্রতিষ্ঠান। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, যুক্তরাজ্য, ভারত ও শ্রীলঙ্কা সহ 31টি দেশে প্রায় 400 শাখা পরিচালনা করছে দ্য লিটল জিম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।